টাঙ্গাইলের পরিচিতি যে ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে সেই আলাউদ্দিন টেক্সটাইল লুঙ্গির সেই অ্যাড এখন আমাদের কানে ভাসে। অ্যাডভার্টাইজ যেটা টেলিভিশনে নিয়মিত প্রচার হতো, যার মাধ্যমে টাঙ্গাইল শব্দ আসত। আমাদের আজকের সেই আলাউদ্দিন টেক্সটাইলের ভিতরে সম্মানিত এই প্রোগ্রামে আয়োজন করা হয়েছে। এই প্রোগ্রামে উপস্থিত আছেন অত্র টেক্সটাইলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আলহাজ আলাউদ্দিন সাহেব। উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের এমডি সাহেব, যিনি কিছুক্ষণ আগেই আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা বললেন। আমার সাথে সফরসঙ্গী হিসাবে জেলা সাংগঠনিক সেক্রেটারি আছেন শহীদুল ইসলাম সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, এই টেক্সটাইল মিলের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, অফিসারবৃন্দ এবং যারা নিয়মিত আসা যাওয়া করেন প্রতিনিয়ত, এই টেক্সটাইলকে যারা উজ্জীবিত করেছেন, যাদের হাতের ছোঁয়ায় এই টেক্সটাইল বাংলাদেশে একটি অন্যতম টেক্সটাইলে পরিণত হয়েছে, সেই সৌন্দর্যের কারিগর এবং এটি একটি কাপড়ের মিল, যাকে বলা হয় পাঁচটা স্তম্ভের একটি অন্ন, বস্ত্র, বাসস্থান। এই যে বস্ত্র যেটা, তার কারিগর আপনারা। সেই সকল, আমি কারিগর বা শ্রমিক শব্দ উল্লেখ করতে চাই না, আমি বলতে চাই আপনারা হচ্ছেন এক একজন উদ্যোক্তা এবং উজ্জীবিত ব্যক্তি, যারা আমাদেরকে আবরণ করে রেখেছেন। সেই সকল ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাসান হাবিব মাসুদ। আমার বাড়ি হচ্ছে আপনাদের থেকে জাস্ট 2-3 কিলোমিটারের মধ্যে আর কি, করটিয়াতে বাজারের পশ্চিমে। এক সময় এগুলি আমাদের খেলার মাঠ ছিল, দৌড়াদৌড়ির মাঠ ছিল। আমরা এই রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করতাম, খেলাধুলা করতাম। সেই জায়গাতেই আজকে দাঁড়িয়ে কথা বলছি। আমি যখন নিয়মিত পশ্চিমাঞ্চলে যাই, আমি এটাকে কিন্তু চর বলি না, পশ্চিমাঞ্চল আমাদের অহংকারের জায়গা। যখন আমরা সেই যমুনা নদীর তীরবর্তী জায়গাগুলিতে যাই, তখন রাত্রি হোক আর দিন হোক, আপনাদের সাথে অনেকবার আমার ক্রসিং হয়। আপনাদের সেই গাড়ির সাথে যারা পশ্চিমাঞ্চল থেকে আসেন, বেশ কয়েকবার দিনের বেলায় যখন আপনাদের শিফটিং হয়, সেই গাড়িগুলি আমার সাথে ক্রসিং হয়। অনেকে দেখি যে থাকে দেখার জন্য, আলহামদুলিল্লাহ। তো সেই অঞ্চল থেকে আগত আপনারা এখানে আসছেন এবং আশেপাশে আরও যারা আছে, যারা সবাই পরিশ্রম করেন আপনারা। এবং এই টেক্সটাইলটা যদি এইভাবে তৈরি না হতো, তাহলে এতগুলি পরিবার আজকে যে স্বাচ্ছন্দ্যের সাথে কিছুটা উপার্জন হচ্ছে, সেটা হতো না অথবা আমাদের টাঙ্গাইল ছেড়ে অনেক দূরে চলে যেতে হতো, বাড়ি থেকে আসা যাওয়া করা হতো না, কোনো মেসে থাকতে হতো, কোনো জায়গায় বাসা ভাড়া করে থাকতে হতো, যেটা সেই গাজীপুরে চন্দ্রতে গিয়ে যারা থাকে তারা খুব কষ্ট করে থাকে। আপনারা বাড়ি থেকে আসা যাওয়া করেন, এটাও আপনাদের সন্তানাদের খোঁজখবর নিয়ে, বাড়ির গরু, ছাগল, হাঁস মুরগির খোঁজখবর নিয়ে তারপর আপনারা এই চাকরিটা করতে পারছেন। এই সুযোগ করে দিয়েছেন এই টেক্সটাইল যারা প্রতিষ্ঠিত করেছেন, সেই সকল দিকপাল যারা এখানে বসে আছেন, অন্যতম ব্যক্তিত্ব, তারা এই সুযোগটা তৈরি করে দিয়েছেন। এই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই, আর পাশাপাশি আপনাদেরকেও ধন্যবাদ জানাই। কারণ তারা শুধু তৈরি করলেই হতো না, যদি আপনাদের হাতের ছোঁয়া না থাকতো, তাহলে তাদেরও বা তাদেরও এত বড় হতো না। সুতরাং এই যে সম্মিলিত প্রচেষ্টা, এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, একটা সমাজ গড়ে ওঠে। আমরা সামাজিক জীব,
সমাজ ছাড়া আমরা বাঁচতে পারবো না। এই যে পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক আন্তরিকতা, এই যে মমতা বোধ, আপনারা যে মমতা দিয়ে কাপড়টা তৈরি করেন, মসৃণ হয় এবং সেই মানে এটিএম মেলে সেই প্রিন্টের লুঙ্গিটা হাত একটা মোলায়েম একটা স্পর্শ চলে আসে আমাদের কাছে। তো যাই হোক, আমি একসময় এটিএম হাই স্কুল বা ইন্টারমিডিয়েট লেভেলে তখন আমরা খুব ব্যবহার করতাম। যাই হোক, আমরা সেই একটা শিল্প প্রতিষ্ঠানে আছি। আমি বলবো না যে আমাকে ভোট দেয়, আমার মার্কা দাঁড়িপাল্লা ইনসাফের প্রতি আমরা ইনসাফ করতে চাই। এখানে মালিক আছেন, শ্রমিক আছেন, মালিক এবং শ্রমিক প্রত্যেকেরই অধিকার আছে। শ্রমিককে যেরকম হাদিসে বলা হয়েছে ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও, আবার শ্রমিকের উদ্দেশ্যে বলা হয়েছে তুমি তোমার মালিকের যত দায়িত্ব আছে সবগুলি দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানু পালন করো। দায়িত্বে ফাঁকি দিলে কিন্তু আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের মাঠে ধরবে। এই যে দুই দিকে ব্যালেন্স করা, এই দুই দিকেই আমাদেরকে ব্যালেন্স করতে হবে। সুতরাং আমরা যদি ব্যালেন্স করে আমাদের কার্যক্রমটা করতে পারি তাহলে অবশ্যই আমাদের এই কাজে আরও বেশি বরকত হবে। আমরা চাই বাংলাদেশে শিল্প প্রতিষ্ঠানগুলি গড়ে উঠুক এবং খুব সহজ নীতিমালা যেন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। কারণ বাংলাদেশে যত বেকার সমস্যা আছে, এই বেকারগুলির সমস্ত চাকরি যদি আমরা জোগাড় করে দিতে চাই তাহলে শিল্প প্রতিষ্ঠান দরকার, কর্মসংস্থান দরকার। এই কর্মসংস্থান আরও বেশি বাড়বে বলে আমরা মনে করি এবং এখানে আলাইদুল সাহেব আছেন, উনিও এই ব্যাপারে আরও উদ্যোগ গ্রহণ করবেন, এটাকে আরও বর্ধিত করবেন, আমরা সেটা আশা করতে পারি। আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে যে 3 বছর পর্যন্ত সমস্ত মিল কারখানা শিল্প প্রতিষ্ঠানের জ্বালানি খরচ যেটা হয়, বিদ্যুৎ, তেল এবং গ্যাসের সমস্ত খরচ যদি আমরা রাষ্ট্র ব্যবস্থায় যেতে পারি তাহলে ফ্রি করে দেওয়া হবে। কোনো জ্বালানি খরচ কোনো শিল্প কারখানা থেকে 3 বছর পর্যন্ত কোনো বিল দেওয়া হবে না, গ্যাসের বিল দেওয়া হবে না, বিদ্যুতের বিল দেওয়া হবে না, এবং এটা কী করে দেওয়া হবে এই ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশের টাকার অভাব নেই, বাংলাদেশে কিন্তু টাকার অভাব নেই, অভাব হচ্ছে সৎ লোকের নেতৃত্বের অভাব। যদি সৎ লোক নেতৃত্ব দিত টাকা রাখার জায়গা হতো না। বাংলাদেশ কোথায় রাখবে? 18 কোটি মানুষের টাকা, মানে আমাদের সাথে 71-এ স্বাধীনতা অর্জন করছে কাতার। কাতারের অর্থনীতি এত বড় হয়েছে, তাদের লোক সংখ্যা মাত্র 29 লক্ষ। তারা তাদের সমুদ্র সীমার মধ্যে আমাদের যে সমুদ্র সীমা তার চাইতে প্রায় 100 ভাগের কম ভাগ তাদের সমুদ্র সীমা, কারণ তাদের দেশের ছিল একদম বিন্দুর মতন তাদের দেশ। আমাদের তো একটা ফোটা, তাদের কি বিন্দু। যাই হোক, সেই কাতার তাদের তরল গ্যাস রপ্তানি করে তারা এত ধনী হয়েছে আজকে যে 71 সালে তারা ছিল যাযাবর জাতি। এই যে আমাদের যাযাবর আমরা বলি না যে বাইরের জাতি যখন ঘর করে বিভিন্ন জায়গায় বসে থাকে, আমাদের এই কাতার জাতিটা এরকম মরুভূমিতে থাকছে। সেই কাতারের লোকজন এখন আমেরিকার সাথে টাকার সাথে পাল্লা দেয়। মাত্র তারাও 71 সালে স্বাধীন হয়েছে, আমরাও কিন্তু 71 সালে স্বাধীন হয়েছি। তাদের লোক সংখ্যা মাত্র 29 লক্ষ, আর আমাদের লোক সংখ্যা হচ্ছে 18 কোটি। 18 কোটি। আমাদের টাঙ্গাইল জেলার লোক সংখ্যা হচ্ছে 42 লক্ষ। তার মানে হচ্ছে আমাদের লোক টাঙ্গাইল জেলার লোকের চাইতেও কম হচ্ছে কাতার জেলা। তারা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করার পরে তাদের দেশ উন্নতি হয়েছে। এখন তারা আমেরিকার সাথে টাকা দিয়ে পাল্লা। বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র হচ্ছে কাতার, আর আমরা কিন্তু দরিদ্রের দিক থেকে প্রথম দিক দিয়ে এরকম। যেমন আমাদের কী হইল? কারণ হচ্ছে ওখানকার নেতৃত্ব সৎ, আমাদের নেতৃত্ব হচ্ছে অসৎ, অন্য কোনো কারণ নেই। আমাদের দেশেও গ্যাস আছে, আমাদের দেশেও তেল আছে, গ্যাস থাকলে তেল থাকতে হবে। আমাদের দেশে কয়লা আছে, কয়লা থাকলে সেখানে স্বর্ণের খনি থাকতে হবে, কারণ এটা কয়লা খনি হবে না। আমাদের সম্পদ আছে, আমাদের মাছ আছে, আমাদের সমুদ্র সীমায় যে মাছ আছে, 96 সালের একটা গবেষণা ছিল, এই মাছগুলি যদি সঠিকভাবে মারা যাইতো, উৎপাদন করা যাইতো এবং এটা যদি বিদেশে রপ্তানি করা যাইতো, তাহলে বাংলাদেশে কোনো কৃষিকাজের দরকার ছিল না। ওই মাছ বিক্রি করে বাংলাদেশ চলতে পারে।
এরপরে আমাদের যে জায়গায় আপনি বীজ বপন করেন, বীজ ছিটাই দিলেও সেখানে গাছ হয়। এত সুন্দর জায়গা আমাদের, কিন্তু আমরা সঠিক নেতৃত্বের মাধ্যমে এটাকে সুন্দর করতে পারছি না। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে বলতে চাই, আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা ওই জায়গাতে গিয়ে রাষ্ট্র ব্যবস্থায় গিয়ে আমরা শাসক হব, আমরা সেবক হব, এবং এই সেবক হয়ে 24টা ঘন্টা আপনাদের সাথে লেগে থাকবো। এবং আমরা একটা দুর্নীতিকে সরকারি কোনো পয়সা আমাদের এই পকেটে ঢুকবে না ইনশাআল্লাহ, এটা আমাদের অঙ্গীকার। এবং আজ পর্যন্ত আমাদের যতগুলি এমপি হয়েছে, 2 জন মন্ত্রী ছিল, তাই না? 2 জন মন্ত্রী ছিল, 60-এর উপরে আমাদের এমপি ছিল, হাজার হাজার চেয়ারম্যান মেম্বার, তারপর মেয়র ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল, ভাইস চেয়ারম্যান ছিল। কেউ আজ পর্যন্ত দুর্নীতি করে নাই, একটা লোকও দুর্নীতি করে না। কাজেই আমি বলবো যে দুর্নীতি যদি না থাকে এই দেশ ধনী দেশে পরিণত হবে। কাতার যেরকম একটা গরিব লোকের বাড়িতেও, মানে সবচেয়ে কম যার ইনকাম, তার বাড়িতেও 5-6 টাকার গাড়ি আছে, ছেলের গাড়ি আছে, মেয়ের গাড়ি আছে, তারপরে যে কটা ছেলে মেয়ে আছে প্রত্যেকের গাড়ি থাকে, চাকর বাকরের পর্যন্ত গাড়ি থাকে, আলিশান বাড়ি আছে, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমাদের কি আছে বলেন? আমাদের আছে নাকি? প্রত্যেক ঘরে ঘরে 4-5টা করে গাড়ি আছে না? তাহলে আমাদেরকে ইচ্ছাকৃতভাবে গরিব রাখা হয়েছে। আমরা গরিব থাকতে চাই না, আমরা স্বাবলম্বী হতে চাই এবং প্রত্যেকে দেশটাকে নিয়ে চিন্তা করতে চাই, দেশের উন্নতি করতে চাই, এবং এই দেশটা যেন বিশ্বের মধ্যে একটা উন্নত দেশে পরিণত হয়। এই জন্য আমরা সেই স্বপ্ন দেখাচ্ছি, আমরা স্বপ্ন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ছেলেরা নির্বাচিত হওয়ার পরে বিগত 52 বছরের যে কাজ না হয়েছে, ওরা এই 4 মাসে সেই কাজ করছে। তার মানে ওদের পকেটে টাকা ঢোকার কোনো প্রয়োজন নাই, ওরা তো টেন্ডারবাজি করবে না যে কোন সময় কোন হল হবে, বিশ্ববিদ্যালয়ে কোন টেন্ডার হবে, খাবারের দোকান দখল করবে, ক্যান্টিন দোকান করবে, একটাও না। বরঞ্চ তারা ছাত্রদের উপকারের জন্য যা যা দরকার সব করতেছে। কাজে আমরাও সংসদে গিয়ে সেই কাজগুলি করব। আমরা আপনাদের সহযোগিতা চাই। একটা বার 71 সালের পরে আপনারা তো বিভিন্ন সরকার দেখছেন, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, সবাই দেখছেন আপনারা, জামাত ইসলামেই তো দেখেন না। একটা বার অন্তত 5 বছরের জন্য আপনারা দেখেন, দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে। যদি না হয়, ছাত্ররা যেরকম নামানো শিখাইছে, আবার আপনারা আমাদের প্রয়োজনে নামাই দিবেন, অসুবিধা কি? আন্দোলন করে তো ছাত্ররা নামাই দেয়, ছাত্ররা তো শিখেই ফেলাইছে, কিন্তু সরকার নামাই দিতে হয়। প্রয়োজনে যদি আমরা খারাপ কাজ করি, নামাই ফেলাবেন আমাদের। কিন্তু আপনারা এইবার আমাদেরকে অন্তত একটা বারের জন্য অন্তত দেখেন। 5 বছর তো খুব বেশি সময় না, অনেকে তো 15-20 বছর ধরে থাকছে, তাই না? সুতরাং আমি আপনাদের বলতে চাই, এই যে চরাঞ্চলে আপনারা যারা আসেন, রোডগুলি ভাঙা কেন? একটা রোড করার পরে অন্তত 20-25 বছরও রোড ভাঙবে না। এই যে আলাউদ্দিন সাহেব ভালো বলতে পারবেন, ওরা বলতে পারবেন, হুন্ডাই কোরিয়ান কোম্পানি একটা রোড করছিল আপনার ভুয়াপুর থেকে, মানে এলাকা থেকে ভুয়াপুর থেকে গোবিন্দাসী, ওইখান থেকে মানে যমুনা সেতু পর্যন্ত। যখন যমুনা সেতু করে তখন যে রোডটা করছিল, ওইটা আমি দেখলাম, ওইটা সম্ভবত 92 সালে করছিল। আর 18 সালে ওইটা বুলডোজার দিয়ে ভাঙছে নেতারা, কারণ ওটা তো কোনো টেন্ডার হয় না, ওই রাস্তায় টাকা পায় না নেতারা। এই জন্য 18 সালে একটা চলটা উঠে নেয়। আপনারা সাক্ষী, যারা তখন ভুয়া পড়ে গেছেন, আপনারা 26 বছরে একটা চলটা উঠে নেয়। ওদিকটা ট্রাক বাদ যায় নাই, যমুনা সেতুর যত ভারী জিনিস সব ওদিক দিয়ে নিয়ে গেছে। ওই রাস্তা তো নষ্ট হয় নাই, একটা চলটা পর্যন্ত ওঠে নাই। তাহলে আমার দেশের এই লোকাল লোকগুলি 2 মাসও টিকে না, চলটা ওইটা খানা খন্দ হয়ে সবই হয়ে যায়। তার মানে হচ্ছে দুর্নীতি। এই তো বললাম, দুর্নীতি বন্ধ হলে, সৎভাবে কাজ করলে এই কাজগুলি টেকসই হবে। আমরা সেই টেকসইমূলক কাজ করতে চাই। আমি অনেকগুলি কথা বলে ফেললাম, সরি। আপনাদের এখন শিফটিং সময়, আমি আপনাদের কল্যাণ চাই।